হ্যালো স্টুডেন্ট, অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখি। আজকে আমরা কিন্তু ক্লাস 10-এ রায়ান মার্টিনের প্রশ্নবেচিত্রা মডেল কোশ্চেন পেপার 1 এর 3 থেকে শুরু করব। এর আগের দিন 1 নম্বর এবং 2 নম্বর হয়ে গেছে। যারা এখনও দেখেনি তারা কিন্তু অবশ্যই আগের ভিডিওটা দেখে নেবে। আর তোমাদের একটা কথা বলছি যে যদি তোমাদের দেখে ভালো লাগে তোমরা কিন্তু লাইক করবে আর সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? তাহলে আজকে আমরা কিন্তু শুরু করব ক্লাস 10-এর মডেল কোশ্চেন পেপার 1 এবং সেটা শর্ট অঙ্ক শুরু করব। আজকে শুরু হবে 3 নম্বর থেকে। পেজ হচ্ছে 514 পেজের 3 নম্বর থেকে আজকে আমরা শুরু করব। প্রথম কোশ্চেন আছে সত্য না মিথ্যা, সেটা আমাদেরকে বের করতে হবে। প্রথম কোশ্চেন দেখো, বলছে এ এর মূলধন বি এর মূলধনের 2 * 1 হলে এ এর মূলধন বি এর মূলধনের 2 * 1 হলে এ ও বি এর লভ্যাংশের অনুপাত, এ আর বি এর লভ্যাংশের অনুপাত হবে 2:5। মানে এটা সত্য না মিথ্যা সেটা আমাকে বের করতে হবে। আমরা কিন্তু একটা সূত্র জানি যে লভ্যাংশ অনুপাত আর মূলধনের অনুপাত কিন্তু সবসময় সমান হয়। যে কোনো লভ্যাংশ বন্টনটা হবে মূলধনের অনুপাতে কিন্তু সবসময় লভ্যাংশটা বন্টিত হয়, ঠিক আছে? তাহলে আমরা আগে মূলধন অনুপাত বার করবো, সেটাই হচ্ছে লভ্যাংশের অনুপাত। আমরা আগে মূলধন বার করছি। বলছে এ এর মূলধন বি এর মূলধনের 2.5 গুণ। আমরা প্রথমে বি এর মূলধন ধরে নিচ্ছি, ধরি বি এর মূলধন ইকুয়াল টু 1 টাকা। আমরা কিন্তু ধরে নিলাম যে বি এর মূলধন 1 টাকা। তাহলে এ এর মূলধন কি হবে? বি এর মূলধনের 2.5 গুণ, মানে 2 * 1 অতএব এ এর মূলধন ইকুয়াল টু 1 গুণন 5/2 সমান 5/2 টাকা। এখানে বলছে যে এর মূলধন বি এর মূলধনের 2 * 1 মানে 5/2 গুণ। বি এর মূলধনের 5/2 গুণ হচ্ছে এর মূলধন। আমরা যদি বি এর মূলধন 1 টাকা ধরি তাহলে এর মূলধন হবে 1 গুণন 5/2 মানে সমান 5/2 টাকা। এইবার আমরা কি করব? আমরা জানি যে লভ্যাংশটা মূলধনের অনুপাতে বন্টিত হয়। এবার নিচে লিখছি লভ্যাংশের অনুপাত ইকুয়াল টু মূলধনের অনুপাত। লভ্যাংশের অনুপাত ইকুয়াল টু মূলধনের অনুপাত। সবসময় লভ্যাংশটা মূলধনের অনুপাতে বন্টিত হবে। অতএব লভ্যাংশের অনুপাতে এ ইস টু বি ইকুয়াল টু, এ হচ্ছে 5/2 তাহলে এর মূলধন হচ্ছে 5/2 টাকা আর বি এর মূলধন হচ্ছে 1 টাকা। তাহলে 5/2 = 1। এবার যদি ভগ্নাংশ অনুপাত থাকে তাহলে আমরা হরের লসাগু দ্বারা গুণ করব। এখানে হরের লসাগু হচ্ছে 2। তোমরা কিন্তু একটা কথা বিশেষভাবে মনে রাখবে যে ভগ্নাংশ অনুপাত থাকলে হরের লসাগু দ্বারা, মানে সব অনুপাতে হরের যে লসাগু সেটা দ্বারা আমরা সবগুলোকে গুণ করব। তাহলে এখানে আমরা গুণ করছি 2 দ্বারা, ইস টু 1 গুণন 2, এই 2 দিয়ে কেটে যাবে, তাহলে 5:2। কিন্তু এখানে বলছে 2:5, এখানে বলছে এ ও বি এর লভ্যাংশের অনুপাত হবে 2:5, কিন্তু অঙ্কে হচ্ছে 5:2। তাহলে এটা হচ্ছে মিথ্যা। আমরা অ্যান্সার লিখবো হচ্ছে মিথ্যা। অ্যান্সার হচ্ছে মিথ্যা, ঠিক আছে? তাহলে তোমরা কিন্তু একটা কথা খুব
মনোযোগ সহকারে শোনো যে লভ্যাংশ অনুপাত আর মূলধনের অনুপাত সবসময় সমান হবে, আর লভ্যাংশটা মূলধনের অনুপাতে বণ্টিত হবে। নেক্সট অঙ্ক আসতেছে এর 2 নম্বর। দেখো প্রশ্ন আছে যে এক্স স্কোয়ার ইকুয়াল টু 3 প্লাস রুট 5 হলে এক্স টু দি পাওয়ার মাইনাস 2, তার মানে 1 বাই এক্স স্কোয়ার, এক্স টু দি পাওয়ার মাইনাস 2, তার মানে হচ্ছে 1 বাই এক্স স্কোয়ার, এর মান হবে 3 মাইনাস রুট 5। এটা সত্য না মিথ্যা সেটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, দেখো এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 3 প্লাস রুট 5, এখানে হচ্ছে এক্স টু দি পাওয়ার মাইনাস 2 সমান সমান 1-এর নিচে এক্স স্কোয়ার, 1 বাই এক্স স্কোয়ার মানে 1-এর নিচে 3 প্লাস রুট 5, 3 প্লাস রুট 5, পাওয়ার মাইনাস মানে এটা নিচে আসলে প্লাস হয়ে যাবে, আবার এটাকে উপরে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস 2 মানেই হচ্ছে 1 বাই এক্স স্কোয়ার। এবার এরম থাকলে এটাকে আমরা কি করব, করণী নিরসন করব, হরের করণী নিরসন। আমরা কি করণী নিরসন করছি মানে এটাই লিখবো, শুধু চিহ্নটা বিপরীত দেবো, এখানে প্লাস থাকলে আমরা দেবো মাইনাস, আর মাইনাস থাকলে আমরা দেবো প্লাস, করণী নিরসন। তাহলে এখানে হচ্ছে 3 মাইনাস রুট 5, এখানে প্লাস থাকলে আমরা দেবো মাইনাস, আর সেটাই উপরে, সেটাই আমরা উপরে লিখবো 3 মাইনাস রুট 5 কমপ্লিট। এটাকে বলা হচ্ছে হরের করণী নিরসন। আচ্ছা, এবার যদি আমরা উপরে 1 দিয়ে গুণ করি তাহলে 3 মাইনাস রুট 5, আর নিচে কিন্তু সবসময় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, করণী নিরসন মানে হচ্ছে নিচে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একই জিনিস যেহেতু চিহ্নটা বিপরীত, এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, পরের স্টেপ উপরে যা আছে তাই 3 মাইনাস রুট 5, আর নিচে হচ্ছে 9 বিয়োগ 5, 3 স্কোয়ার হচ্ছে 9 আর রুট 5 স্কোয়ার হচ্ছে 5, সমান সমান উপরে হচ্ছে 3 মাইনাস রুট 5 আর নিচে হচ্ছে 4। তাহলে এটা হবে 3 মাইনাস রুট 5 বাই 4, কিন্তু এখানে বলছে হবে, এখানে বলছে হবে হচ্ছে 3 মাইনাস রুট 5, তাহলে এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে মিথ্যা, এটা হচ্ছে মিথ্যা, অ্যান্সার হচ্ছে মিথ্যা। এটা হবে 3 মাইনাস রুট 5 বাই 4, কিন্তু এখানে বলছে যে এক্স টু দ্য মাইনাস 2 ইকুয়াল টু 3 মাইনাস রুট 5 শুধু, কিন্তু নিচে একটা 4 হবে, এটাও হচ্ছে মিথ্যা। তাহলে আমরা যাচ্ছি নেক্সট অঙ্কে। নেক্সট 3-এর 3 নম্বর। দেখো প্রশ্ন কি আছে, প্রশ্ন আছে 7 সেমি ও 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত বহিঃস্পর্শ করলে, বলছে বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্র দ্বয়ের মধ্যে দূরত্ব 4 সেমি হবে। একটা 7 সেমি ব্যাসার্ধের বৃত্ত আর একটা হচ্ছে 3 সেমি ব্যাসার্ধের বৃত্ত, দুটা পরস্পরকে বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্র দ্বয়ের মধ্যে দূরত্ব হবে, এখানে বলছে 4 সেমি। এটা সত্য না মিথ্যা সেটা আমাকে বের করতে হবে। আমি একটু বলে দিচ্ছি, মনে করো এই একটা বৃত্ত আর একটা এই একটা বৃত্ত, এটা বহিঃস্পর্শ করলো, কেন্দ্র দ্বয়ের মধ্যে দূরত্ব, ঠিক আছে, এখানে নাম দিচ্ছে হচ্ছে এ, এটার নাম দিচ্ছি বি, বহিঃস্পর্শ এখানে স্পর্শ করেছে। এটা বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 7 সেমি আর এর ব্যাসার্ধ হচ্ছে 3 সেমি। এখানে বলছে কেন্দ্র দ্বয়ের মধ্যে দূরত্ব মানে এ আর বি এর মধ্যে দূরত্ব বের করতে হবে। একটা বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 7 সেমি আর একটা বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে, মনে করো এখানে সি বিন্দুতে ছেদ করলো, তাহলে এসি হচ্ছে 7 সেমি আর বিসি হচ্ছে 3 সেমি। বলছে কেন্দ্র দ্বয়ের মধ্যে দূরত্ব হবে 4 সেমি। আমরা জানি যখন বৃত্ত দুটো বহিঃস্পর্শ করে তখন কেন্দ্র দ্বয়ের মধ্যে দূরত্ব হবে যোগফল, কেন্দ্র দুটি বৃত্তের ব্যাসার্ধের যোগফল, তখন কেন্দ্র দ্বয়ের মধ্যে দূরত্ব হবে দুটি বৃত্তের ব্যাসার্ধের যোগফল। আর যখন দুটো বৃত্ত অন্তঃস্পর্শ করে, দুটো বৃত্ত যখন অন্তঃভাবে স্পর্শ করবে তখন কেন্দ্র দ্বয়ের মধ্যে দূরত্ব হবে দুটো বৃত্তের ব্যাসার্ধের অন্তর্ফল মানে বিয়োগ, দুটো বৃত্তের ব্যাসার্ধ কী করতে বিয়োগ করতে হবে। দুটো বৃত্ত যদি অন্তঃস্পর্শ করে, এই একটা বৃত্ত আর এই একটা বৃত্ত, এই বৃত্ত দুটো যে অন্তঃস্পর্শ করে
এদের কেন্দ্র দ্বয়ের মধ্যে একটা কেন্দ্র, এই দুটো কেন্দ্র দ্বয়ের মধ্যে দূরত্ব কী হবে? এই কেন্দ্র দ্বয়ের মধ্যে দূরত্ব এ বি। তাহলে কি করতে হবে? বিয়োগ করতে হবে। এই বড় বৃত্তের ব্যাসার্ধ থেকে ছোট বৃত্তের ব্যাসার্ধ কি বিয়োগ করতে হবে। তখন দুটো বৃত্তের ব্যাসার্ধের অন্তর করতে হবে। ঠিক আছে, আমরা একটু ফর্মুলা লিখে নিচ্ছি। দুটি বৃত্ত বহিঃস্পর্শ করলে কেন্দ্র দ্বয়ের মধ্যে দূরত্ব, কেন্দ্র দ্বয়ের মধ্যে দূরত্ব ইকুয়াল টু দুটি বৃত্তের ব্যাসার্ধের যোগফল। দুটি বৃত্তের ব্যাসার্ধের যোগফল। দুটি বৃত্তের ব্যাসার্ধের যোগফল। দুটি বৃত্তের ব্যাসার্ধের যোগফল। পাশে হচ্ছে একক, তাহলে সমান সমান একটা হচ্ছে 7 + 3 এত সেমি, কিন্তু সমান সমান 10 সেমি। তাহলে এটা এখানে দেওয়া আছে 4 সেমি। দুটো বৃত্তের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হবে 4 সেমি, অঙ্কে দেওয়া আছে, কিন্তু এখানে হচ্ছে 10 সেমি। তাহলে এটা হচ্ছে মিথ্যা, এটাই অ্যান্সার। আর যদি দুটো বৃত্ত যদি অন্তস্থভাবে স্পর্শ করে, তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হবে দুটি বৃত্তের ব্যাসার্ধের অন্তর। আমি লিখে দিচ্ছি ফর্মুলা, দেখো এটা মনে রেখে দিবে। দুটি বৃত্ত অন্তস্থভাবে স্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব, ইকুয়াল টু দুটি বৃত্তের ব্যাসার্ধের অন্তর। পাশে হচ্ছে একক। ঠিক আছে, খুব ভালো করে মনে রেখে দিবে। এখানে দুটো কোশ্চেন। একটা কোশ্চেন হচ্ছে যদি দুটো বৃত্ত বহিঃস্পর্শ করে, তাহলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হবে দুটি বৃত্তের ব্যাসার্ধের সমষ্টি। যখন বহিঃস্পর্শ করবে, আর যখন অন্তঃস্পর্শ করবে, তখন দুটি বৃত্তের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হবে দুটি বৃত্তের ব্যাসার্ধের অন্তর। হবে যখন অন্তঃস্পর্শ করলে কিন্তু ব্যাসার্ধের অন্তর, আর যখন বহিঃস্পর্শ করবে তখন ব্যাসার্ধের সমষ্টি। ঠিক আছে, খুব ভালো করে মনে রেখে দিও। নেক্সট অঙ্ক। নেক্সট 3-4 নম্বর দেখো প্রশ্ন আছে, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলে ব্যাসার্ধ ও উচ্চতা 3 গুণ করে বৃদ্ধি পেলে আয়তন 27 গুণ বৃদ্ধি পাবে। তাহলে আমরা কিন্তু প্রথমে ব্যাসার্ধ ধরবো আর উচ্চতা ধরবো এইচ। আমরা কিন্তু আয়তন বার করব। শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 πr² এইচ। তাহলে আমরা ধরি ব্যাসার্ধ ইকুয়াল টু আর একক, ধরি উচ্চতা ইকুয়াল টু এইচ একক, অতএব আয়তন। তাহলে আয়তন ইকুয়াল টু 1/3 ইন্টু পাই ইন্টু r² ইন্টু এইচ ঘন একক। দেখো ব্যাসার্ধ কিন্তু আর একক ছিল, কিন্তু এবার 3 গুণ বেড়ে গেল, মানে 3r বেড়ে গেল। তাহলে r + 3r, তাহলে 4r একক লিখবো। 3 গুণ বেড়ে গেলে ব্যাসার্ধ হয়, 3 গুণ বেড়ে গেলে
ব্যাসার্ধ ইকুয়াল টু আর প্লাস 3r সমান 4r একক। 4r একক। আবার 3 গুণ উচ্চতা বেড়ে গেল, আগে ছিল h, এখন আরো 3h বেড়ে গেছে, তাহলে হবে 4h। লিখব 3 গুণ বেড়ে গেলে উচ্চতা ইকুয়াল টু h প্লাস 3h, তাহলে এটা হচ্ছে 4h একক। অতএব আয়তন ইকুয়াল টু 1/3 ইন্টু পাই ইন্টু 4r ইন্টু 4r ইন্টু 4h ঘন একক। তাহলে আয়তন হবে 1/3 ইন্টু পাই ইন্টু 4r ইন্টু 4r ইন্টু 4h ঘন একক। এবার আয়তনটা কত গুণ বেড়ে গেল, তাহলে আমরা এই আয়তনকে এই আয়তন দিয়ে ভাগ করব, তাহলে আমরা পেয়ে যাব যে আয়তন কত গুণ বৃদ্ধি পেল। লিখব আয়তন বৃদ্ধি পেল ইকুয়াল টু, এটা হচ্ছে 1/3 ইন্টু পাই ইন্টু 4r ইন্টু 4r ইন্টু 4h, আর নিচে 1/3 ইন্টু পাই ইন্টু r স্কোয়ার ইন্টু h। তাহলে 1/3 কাটা গেল, পাই কাটলো, এই দুটো আর মিলে r স্কোয়ার কাটলো, h কাটলো। তাহলে এখানে তাহলে 4 4 16, 4 16 64, তাহলে 64 গুণ, তাহলে 64 গুণ বৃদ্ধি পেল আয়তন, কিন্তু 64 গুণ বৃদ্ধি পেল, কিন্তু এখানে বলছে আয়তন বৃদ্ধি পেল 27 গুণ। তাহলে এটা হচ্ছে মিথ্যা, অ্যান্সার হচ্ছে মিথ্যা। ঠিক আছে, তাহলে এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। 3-এর 5 নম্বর। দেখো প্রশ্ন আছে, একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরার জন্য উৎপন্ন কোণটি ধনাত্মক হবে। আমরা জানি যে যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরে তাহলে উৎপন্ন কোণ হবে ঋণাত্মক, ঘড়ির কাঁটার দিকে ঘুরলে উৎপন্ন কোণ হবে ঋণাত্মক, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে উৎপন্ন কোণ হবে ধনাত্মক। আমি একটু লিখে দিচ্ছি, ঘড়ির কাঁটার দিকে ঘুরলে উৎপন্ন কোণ হবে ঋণাত্মক, উৎপন্ন কোণ হবে ঋণাত্মক, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে উৎপন্ন কোণ হবে ধনাত্মক, কিন্তু এখানে বলছে যে একটি রশ্মির প্রান্ত বিন্দুকে কেন্দ্র করে রশ্মিটিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে উৎপন্ন কোণ হবে ধনাত্মক। এখানেও বলছে উৎপন্ন কোণটি ধনাত্মক, তাহলে এটা হচ্ছে সত্য, সত্য। ঠিক আছে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি ঘোরে তাহলে উৎপন্ন কোণ হবে ধনাত্মক, আর ঘড়ির কাঁটার দিকে যদি ঘোরে তাহলে উৎপন্ন কোণ হবে ঋণাত্মক। কমপ্লিট। এবার নেক্সট অঙ্কে আসতেছি। বলছে 4, 5, 6, 7, 6, 7, 5, 4, 5, 6, 7 তথ্যের সংখ্যাগুরু হলো 5। বলছে এর মধ্যে সবচেয়ে 5 সংখ্যাটি বেশি আছে, সংখ্যাগুরু মানে সংখ্যার দিক দিয়ে সবচেয়ে বেশি আছে 5। আমরা দেখব
কোন সংখ্যা সবচেয়ে বেশি আছে। সংখ্যাগুরু মান মানে এর মধ্যে কোন সংখ্যা সবচেয়ে বেশি আছে সেটা আমরা দেখব। কিন্তু অঙ্কে বলছে 5 বেশি আছে, যদি 5 বেশি থাকে তাহলে সত্য হবে, আর যদি 5 বেশি না থাকে অন্য কিছু বেশি থাকে তাহলে মিথ্যা হবে। আমরা দেখব। আচ্ছা দেখো এখানে 5 কয়টা আছে? 5 আছে 1 2 3, 3টি। লিখব 5 সংখ্যাটি আছে ইকুয়াল টু 3টি। এখানে 5 আছে কিন্তু 3টি। এবার দেখি 6 কয়টা আছে? 1 2 3। তাহলে 6 সংখ্যাটি আছে, এটাও আছে 3টি। 6 সংখ্যাটি আছে 3টি। এবার আমরা 7 দেখছি। 7 1 2 3। তাহলে 7 সংখ্যাটি আছে, এটাও আছে 3টি। ঠিক আছে। এবার 4 কটে আছে? 4 1 2টি। 4 সংখ্যাটি আছে ইকুয়াল টু 2টি। তাহলে এখানে 3 3 6 3 9 10 11, 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে এখানে দেখা যাচ্ছে 5ও আছে 3টি, 6ও আছে 3টি, 7ও আছে 3টি। তাহলে এখানে সংখ্যাগুরু মান 3টি হবে। লিখব সংখ্যাগুরু মান কি হবে? সংখ্যাগুরু মান, এখানে সংখ্যাগুরু মান হচ্ছে 5, 6, 7। এখানে কিন্তু 3টা, মানে 5ও 3টি আছে, 6ও 3টি আছে, 7ও 3টি আছে। তাহলে এই 3টা সংখ্যায় হবে সংখ্যাগুরু মান। কিন্তু অঙ্কে বলছে 5 হবে সংখ্যাগুরু মান, তাহলে এটা হচ্ছে মিথ্যা। এটা হচ্ছে মিথ্যা। শুধু 5 হবে না, তার সাথে 6 ও 7 এই 3টা সংখ্যাই হবে সংখ্যাগুরু মান। কমপ্লিট। এবার চলে আসতেছি নেক্সট অঙ্কে। 4-এর 1 নম্বর দেখো প্রশ্ন আছে, একটি শহরের লোক সংখ্যা এক্স। একটা শহরে লোক সংখ্যা হচ্ছে এক্স জন। বলছে প্রতি বছর 10% হারে লোক সংখ্যা বৃদ্ধি হলে, প্রতি বছর কিন্তু 10% হারে লোক সংখ্যা বৃদ্ধি হলে বলছে 2 বছর পূর্বে ওই শহরের লোক সংখ্যা কত? 2 বছর পূর্বে ওই শহরের লোক সংখ্যা কত? আমরা কিন্তু ধরি লোক সংখ্যা 2 বছর পূর্বে লোক সংখ্যা ইকুয়াল টু পি জন। ধরে নিচ্ছি পি। ধরি লোক সংখ্যা ছিল ইকুয়াল টু পি জন। আমরা ধরে নিলাম যে 2 বছর পূর্বে লোক সংখ্যা ছিল হচ্ছে পি জন। এবার সময় ব্র্যাকেটে এন ইকুয়াল টু 2 বছর, সময় হচ্ছে 2 বছর। এবার বৃদ্ধি ব্র্যাকেটে আর ইকুয়াল টু 10%। এবার বর্তমানে লোক সংখ্যা ইকুয়াল টু, তাহলে পি ব্র্যাকেটে 1 প্লাস আর বাই 100 ব্র্যাকেট ক্লোজ পাওয়ার এন। এখানে পিটা পি থাকা যাবে, 1 প্লাস আর বাই 100 পাওয়ার এন সমান পি ব্র্যাকেটে হচ্ছে 1 প্লাস 10-এর নিচে 100 ব্র্যাকেট ক্লোজ, এখানে 2, একটা শূন্য কাটলো। তাহলে পি ব্র্যাকেটের মধ্যে 11-র নিচে 10 পাওয়ার হচ্ছে 2। শর্তানুসারে এটাই ইকুয়াল টু এক্স। বর্তমানে লোক সংখ্যা এটা, কিন্তু একটি শহরের লোক সংখ্যা এখন এক্স। শর্তানুসারে এই দুটো কী হবে? সমান। আমরা লিখব শর্তানুসারে পি 11/10 ইকুয়াল টু এক্স। ঠিক আছে। এবার এটাকে আমরা ওপার করে দিচ্ছি।
তাহলে পি ইকুয়াল টু এক্সের নিচে 11/10 পাওয়ার হচ্ছে 2। ঠিক আছে, এবার এটাকে আমরা উপরে পাঠিয়ে দিচ্ছি। তাহলে হচ্ছে পি ইকুয়াল টু এক্স এক্স ইন্টু এটা হচ্ছে 11 নিচে 10 পাওয়ার -2। ঠিক আছে, কমপ্লিট। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এক্স ইন্টু যখন এটা উপরে যাবে পাওয়ারটা কিন্তু প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে। এতজন লোক, তাহলে 2 বছর আগে এত লোক সংখ্যা ছিল। এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, চলে আসছি নেক্সট অঙ্কে। নেক্সট 2 নম্বর 4-এর 2 বলছে কোনো এক ব্যবসায়ে এর মূলধন বি এর মূলধনের 1.5 গুণ, এ এর মূলধন বি এর মূলধনের 1.5 গুণ। বলছে ওই ব্যবসায়ে বছরান্তে বি 1500 টাকার লভ্যাংশ পেলে এ কত টাকা লভ্যাংশ পাবে। বলছে এ এর মূলধন বি এর মূলধনের 1.5 গুণ। আমরা কিন্তু ধরে নেব, ধরি বি এর মূলধন ইকুয়াল টু 1 টাকা। আমরা ধরে নিচ্ছি, ধরি বি এর মূলধন ইকুয়াল টু 1 টাকা। ধরি এ এর মূলধন ইকুয়াল টু 3/2 টাকা। ঠিক আছে, এবার দেখো বছরান্তে বি এর লভ্যাংশ 1500 টাকা। আমরা লিখছি বি এর লভ্যাংশ ইকুয়াল টু 1500 টাকা। ধরি এর লভ্যাংশ ইকুয়াল টু এক্স টাকা। ধরি এ এর লভ্যাংশ ইকুয়াল টু এক্স টাকা। কমপ্লিট। আমরা কিন্তু জানি যে মূলধনের অনুপাতে লভ্যাংশ বণ্টিত হয়। মূলধনের যে অনুপাত আর লভ্যাংশ অনুপাত কী হবে, সমান হবে। শর্তানুসারে দেখছি, শর্তানুসারে এখানে এ হচ্ছে এক্স, তাহলে এক্সের নিচে 1500 লভ্যাংশ অনুপাত ইকুয়াল টু মূলধন অনুপাত। মূলধন হচ্ছে 3/2, উপরে হচ্ছে 3/2 আর নিচে হচ্ছে 1। তাহলে এখানে লভ্যাংশ অনুপাত আর মূলধন অনুপাত কে হবে, সমান হবে। বা বজ্রগুণন করলে এক্স ইকুয়াল টু, তাহলে 1500 গুণন 3/2, এবার 2 দিয়ে কাটলে কিন্তু 750। অতএব এক্স ইকুয়াল টু 2250। তাহলে এক্স মানে হচ্ছে এর লভ্যাংশ, নিচে লিখবো যে অতএব এ এর লভ্যাংশ ইকুয়াল টু 2250 টাকা। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে তোমরা কিন্তু অবশ্যই মনে রেখে দিবে যে মূলধনের অনুপাত আর লভ্যাংশের অনুপাত সমান হবে। আমরা কিন্তু প্রথমে লভ্যাংশের অনুপাত করছি, মানে আগে এ তার নিচে বি, এ বাই বি, মানে এক্সের নিচে 1500, এখানেও তাই এ হচ্ছে 3/2 তার নিচে 1। এবার আমরা বজ্রগুণন করলাম এক্স আর এটাকে গুণ করলাম 1500 গুণন 3/2, 2 দিয়ে কাটলে 750, তার মানে 2250। তাহলে এর লভ্যাংশ ইকুয়াল টু 2250 টাকা। ঠিক আছে, নেক্সট সঙ্গে চলে আসছি 4-এর 3 নম্বর। দেখো প্রশ্ন আছে এ কমা বি কমা সি ক্রমিক সমানুপাতি হলে। এখানে হচ্ছে ক্রমিক সমানুপাতি, এ কমা বি কমা সি ক্রমিক সমানুপাতি হলে, তার মানে এ বাই বি ইকুয়াল টু বি বাই সি। ক্রমিক সমানুপাতি হলে বলছে 1/b মাইনাস এ প্লাস 1/b মাইনাস সি এর মান কত। ক্রমিক সমানুপাতি, তার মানে আমরা লিখব যে এ বাই বি ইকুয়াল টু বি বাই সি ইকুয়াল টু কে ধরি। এটা হচ্ছে ক্রমিক সমানুপাতি, এ বাই বি ইকুয়াল টু বি বাই সি ইকুয়াল টু কে ধরি। তাহলে প্রথমে আমরা লিখছি বি বাই সি ইকুয়াল টু কে, অতএব বি ইকুয়াল টু সি কে, বি ইকুয়াল টু সি কে। এবার লিখছি আমরা এ বাই বি ইকুয়াল টু কে, তাহলে এখানে হচ্ছে এ ইকুয়াল টু বি কে। এইবার আমরা কিন্তু বি এর মান বসে দেবো, এখানে বি এর মান সি কে, এখানে বি এর জায়গায় আমরা লিখবো সি কে, বা এ ইকুয়াল টু সি কে ইন্টু কে, অতএব এ ইকুয়াল টু সি কে স্কোয়ার।
কমপ্লিট। এবার আমরা অঙ্কে মান বসাবো। অঙ্কতে আছে একের নিচে বি মাইনাস এ প্লাস একের নিচে বি মাইনাস সি। এবার একের নিচে বি এর মান হচ্ছে সি কে, তাহলে এখানে হচ্ছে সি কে মাইনাস সি কে স্কোয়ার। এর মান হচ্ছে সি কে স্কোয়ার, বি এর মান হচ্ছে সি কে, এ সি কে স্কোয়ার, বি হচ্ছে সি কে, প্লাস এটাও তাই সি কে মাইনাস সি। এইবার আমরা কিন্তু সি কে, এখানে হচ্ছে সি কে কমন, এখানে সি কমন, এখানে আমরা কমন নিচ্ছি সি কে, তাহলে এখানে থাকবে হচ্ছে ওয়ান মাইনাস কে প্লাস এখানে আমরা কমন নিচ্ছি সি, তাহলে কে মাইনাস ওয়ান। দেখো এখানে আছে ওয়ান মাইনাস কে আর এখানে আছে কে মাইনাস ওয়ান। এখানে যদি আমরা একটা মাইনাস কমন নিই তাহলে এটা কিন্তু ঘুরে যাবে, এটা হবে ওয়ান মাইনাস কে। এই প্লাসের জায়গায় যদি আমি একটা মাইনাস করি, মাইনাস সামনে নেই, তাহলে কিন্তু এটা ঘুরে যাবে, এটা হবে ওয়ান মাইনাস কে, মানে কে মাইনাস ওয়ান হবে ওয়ান মাইনাস কে। আমি লিখছি দেখো একের নিচে সি কে, এখানে ওয়ান মাইনাস কে, এখানে মাইনাস লিখবো, এই প্লাসের জায়গায় কিন্তু মাইনাস, মাইনাস লিখলে এটা ঘুরে যাবে, একের নিচে সি, এটা হবে ওয়ান মাইনাস কে, যেটা ছিল কে মাইনাস ওয়ান হয়ে গেল ওয়ান মাইনাস কে, এই প্লাসের জায়গায় মাইনাস দিলে কিন্তু এটা ঘুরে যাবে। এইবার আমার লসাগু করব, আর লসাগু হচ্ছে সি কে আর ওয়ান মাইনাস কে, এই ওয়ান মাইনাস কে লসাগু ওয়ান মাইনাস কে আর সি কে, সি মিলে সি কে। এইবার কিন্তু গোটাটা ভাগ গেল, এখানে থাকবে ওয়ান মাইনাস, এখানে সি আর ওয়ান মাইনাস কে গেল, তাহলে এখানে থাকবে কে। এবার এই দুটা কিন্তু কেটে যাবে, তাহলে এখানে থাকবে ওয়ান বাই সি কে। এবার দেখো সি কে সমান কি হয়, সি কে সমান বি, সি কে ইকুয়াল টু বি, তাহলে সমান সমান হচ্ছে ওয়ান বাই বি, এটা হচ্ছে অ্যান্সার। সি কে মানে হচ্ছে বি, সি কে সমান কি হয় বি, তাহলে ওয়ান বাই বি, এটাই অ্যান্সার। ঠিক আছে, এবার নেক্সট অঙ্কে চলে আসছি। 4 নম্বর, এটা একটা ভেদের অঙ্ক, খুব ভালো করতে হবে ভেদের অঙ্ক। এখানে সে এ প্লাস বি ভেরিয়াস এ মাইনাস বি হয়, তবে দেখাও যে এ টু দি পাওয়ার 5 মাইনাস বি টু দি পাওয়ার 5 ভেরিয়াস এ টু দি পাওয়ার 5 প্লাস বি টু দি পাওয়ার 5। খুব ভালো করে দেখো, প্রথমে আমি এটা লিখছি, আমি এখানে আছে এ প্লাস বি ভেরিয়াস এ মাইনাস বি। আমরা কিন্তু প্রথমেই ভেরিয়াসকে তুলে দেবো, যদি আমরা ভেরিয়াসকে তুলে দিই তাহলে আমরা কিন্তু একটা ধ্রুবক দেবো এখানে, হ্যাঁ একটা ধ্রুবক বসাবো আমরা লিখছি এ প্লাস বি ইকুয়াল টু একটা ধ্রুবক দিচ্ছে কে ওয়ান, তাহলে এখানে হচ্ছে এ মাইনাস বি, এখানে লিখে দিচ্ছি কে ওয়ান একটি অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, কে ওয়ান একটি অশূন্য ভেদ ধ্রুবক। এবার আমরা এ মাইনাস ওয়ানকে বাম দিকে নিয়ে আসবো, তার মানে ডিভাইডেড, ইনটু আছে, এবার আসলে কিন্তু ডিভাইডেড হবে, মানে এ প্লাস বি বাই এ মাইনাস বি। আমি লিখছি দেখো এ প্লাস বি, তার নিচে হচ্ছে এ মাইনাস বি, আর এপারে থাকবে হচ্ছে কে ওয়ান, নিচে একটা ওয়ান, কিছু নাই মানেই ওয়ান। এবার আমরা কিন্তু যোগ ভাগ প্রক্রিয়া করব, মানে উপরে হচ্ছে লব প্লাস হর আর নিচে হচ্ছে লব মাইনাস হর। আমি আবার বলছি যোগ ভাগ প্রক্রিয়া, উপরে হচ্ছে লব প্লাস হর আর নিচে হচ্ছে লব মাইনাস হর। আমি লিখছি দেখো, আমি লিখছি ঠিক এ প্লাস বি লব প্লাস হর এ মাইনাস বি, এখানেও তাই লব মাইনাস ওয়ান মাইনাস এ প্লাস বি। প্রথমে হচ্ছে লব প্লাস, যখন আমরা প্লাস ধরবো এখানে যা আছে তাই লিখছি, আর যখন আমরা মাইনাস ধরবো এটা তখন পাল্টে যাবে, এটা যাবে প্লাস। ঠিক আছে, এই দিকেও তাই, তাহলে কে ওয়ান প্লাস ওয়ান আর কে ওয়ান মাইনাস ওয়ান, পাশে লিখে দিচ্ছি যোগ ভাগ প্রক্রিয়া, যোগ ভাগ প্রক্রিয়া করে এখানে কিন্তু মাইনাস প্লাস বি কেটে যাবে, মাইনাস প্লাস এ কেটে যাবে, তাহলে উপরে থাকবে 2a, নিচে হচ্ছে 2b। এটা সমান কিন্তু আমরা একটা ধরে নিচ্ছি, সেটা হচ্ছে কে টু,
আমরা ধরছি K2, পাশে লিখে নিচ্ছি K1 + 1 আর K1 - 1 = K2 ধরি। এটা এই ধ্রুবককে আমরা আরও একটা ধ্রুবক ধরে নিচ্ছি, সেটা হচ্ছে K2। 2 দিয়ে কাটলো। এবার এখানে থাকলো হচ্ছে A/B = K2/1। এবার আমরা উভয় পক্ষে 5 পাওয়ার 5 দ্বারা গুণ করছি। তাহলে এখানে হবে A⁵ তার নিচে B⁵ = এখানে হচ্ছে K2/5, ঠিক আছে, আর নিচে একটা 1 আছে। এবার আমরা আবার যোগভাগ প্রক্রিয়া করব। এবার আমরা উপরে লব মাইনাস হর, উপরে হচ্ছে লব মাইনাস হর, ঠিক এইরকম A⁵ - B⁵, আর নিচে হচ্ছে A⁵ প্লাস B⁵, উপরে হচ্ছে K⁵ -1, নিচে হচ্ছে K⁵ প্লাস 1। তাহলে আমরা কিন্তু পুনরায় যোগভাগ প্রক্রিয়া করলাম, সেটা হচ্ছে উপরে হচ্ছে লব মাইনাস হর আর নিচে হচ্ছে লব প্লাস হর। যোগভাগ প্রক্রিয়া, যোগভাগ প্রক্রিয়া, ঠিক আছে। এবার এই ধ্রুবক মিলে আমরা আরও একটা ধ্রুবক ধরে নিচ্ছি। তাহলে এখানে থাকছে A⁵ মাইনাস B⁵, তার নিচে হচ্ছে A⁵ প্লাস B⁵, আমরা কে ধরছি, এই ধ্রুবককে আমরা কে ধরে নিচ্ছি। তাহলে এখানে হচ্ছে K⁵ -1 আর K⁵ প্লাস 1 কে ধরি। এটা সমান আমরা আরও একটা ধ্রুবক ধরছি, সেটা হচ্ছে কে। এবার এখানে লিখছি, এখানে লিখে নিচ্ছি লাইনটা। তাহলে A⁵ মাইনাস B⁵, তার নিচে A⁵ প্লাস B⁵ কে। এবার আমরা এটাকে ওপার করে দিচ্ছি। তাহলে এরপরে থাকবে হচ্ছে A⁵ মাইনাস B⁵ কে, এখানে হচ্ছে A⁵ প্লাস B⁵। এবার আমরা ধ্রুবকটাকে তুলে দেবো। ধ্রুবক তুলে দিলে কিন্তু ভেরিয়াস চলে আসবে, আবার ভেরিয়াস তুলে দিলে কিন্তু একটা ধ্রুবক দিতে হবে। অতএব A⁵ মাইনাস B⁵, ভেরিয়াস A⁵ প্লাস B⁵। প্রুফড হয়ে গেল। খুব ভালো করে দেখো, তাহলে আমরা কিন্তু দুইবার যোগভাগ প্রক্রিয়া করলাম। এখানে একবার যোগভাগ প্রক্রিয়া করছি, এবার এখানে একবার যোগভাগ প্রক্রিয়া করছি, আর এখানে আমরা উভয় পক্ষে পাওয়ার 5 দ্বারা গুণ করছি উভয় পক্ষে, ঠিক আছে। খুব ভালো করে দেখো অঙ্কটা। এবার নেক্সট অঙ্ক, নেক্সট 4-এর 5 নম্বর দেখো প্রশ্ন আছে, ও কেন্দ্রীয় বৃত্তের ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ। একটা ও কেন্দ্রীয় বৃত্ত আছে, যেটা চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজ হচ্ছে ABCD, হচ্ছে বর্ধিত AD ও BC পরস্পরকে ই বিন্দুতে ছেদ করে। বর্ধিত AD ও BC পরস্পরকে ই বিন্দুতে ছেদ করে। কোণ BAD = 45 ডিগ্রি এবং কোণ AOC = 150 ডিগ্রি হলে কোণ DCE ও কোণ DEC এর মান কত? কোণ DCE এবং কোণ DEC এর মান কত, এটা আমাকে বের করতে হবে। তাহলে আমাকে একটা বৃত্ত আঁকাতে হবে, একটা বৃত্ত, ঠিক আছে। এবার বৃত্তস্থ চতুর্ভুজ, নাম বলা আছে যে বর্ধিত AD ও BC, বর্ধিত AD ও BC, ADBC পরস্পরকে ই বিন্দুতে ছেদ করে। কোণ BAD, এই কোণটা, এই কোণ দেওয়া আছে হচ্ছে 45 ডিগ্রি। আমরা লিখছি কোণ BAD = 45 ডিগ্রি।
দেখো এই কোণ যদি 45 ডিগ্রি হয় তাহলে আমার এই কোণটাও কিন্তু 45 ডিগ্রি হবে। আমরা জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের কোনো বাহু বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তঃস্থ কোণের সমান হয়, এর সঙ্গে কিন্তু এটা কিন্তু সমান হবে। তাহলে আমরা একটা লিখতে কোণ ডিসিই, অতএব কোণ ডিসিই ইকুয়াল টু কোণ বিএডি ইকুয়াল টু 45 ডিগ্রি। অতএব কোণ ডিসিই ইকুয়াল টু 45 ডিগ্রি, এটা কিন্তু একটা অ্যান্সার হয়ে গেল। তাহলে এই কোণ আর এই কোণ কিন্তু সমান হবে, ঠিক আছে। এবার দেখো বলছে কোণ এওসি, এখানে এওসি 150 ডিগ্রি। কোণ এওসি 150 ডিগ্রি হলে এওসি 150 ডিগ্রি, ঠিক আছে। 150 ডিগ্রি হলে এওসি 150 ডিগ্রি। এওসি 150 ডিগ্রি হলে কোণ এ, এখানে হচ্ছে ও লেখা আছে, এটা ও, এওসি এই কোণটা হচ্ছে 150 ডিগ্রি, এওসি 150 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে? এই কোণটা হবে হচ্ছে এখানে হচ্ছে কোণ প্রবৃদ্ধ, কোণ এওসি ইকুয়াল টু 150 ডিগ্রি। এবার প্রবৃদ্ধ, ভুল হলো, তোমার এই কোণটা হবে 150 ডিগ্রি, 150 ডিগ্রি। এবার লিখবো প্রবৃদ্ধ কোণ এওসি ইকুয়াল টু 360 ডিগ্রি মাইনাস 150 ডিগ্রি সমান 210 ডিগ্রি। তাহলে এই কোণটা হবে 210 ডিগ্রি, এটা হচ্ছে 210। যদি 210 হয় তাহলে তোমার এই কোণটা কত হবে? এর অর্ধেক এটা, তাহলে এটা হবে 105 ডিগ্রি। লিখব কোণ এডিসি, কোণ এডিসি ইকুয়াল টু হাফ প্রবৃদ্ধ কোণ এওসি সমান হাফ ইন্টু 210 ডিগ্রি কাটলে 105 ডিগ্রি সমান 105 ডিগ্রি। কোণ এডিসি এই কোণটা 105 ডিগ্রি, তাহলে কোণ সিডিই কত? এখানে লিখছি কোণ সিডিই ইকুয়াল টু 180 থেকে যদি আমরা 105 বাদ দিই তাহলে এটা হবে, তার মানে এটা হবে 75 ডিগ্রি। কোণ সিডিই ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 105 ডিগ্রি সমান 75 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে 75 ডিগ্রি, এটা 45 ডিগ্রি। এবার আমরা 180 ডিগ্রি থেকে এই দুটোর যোগফল বাদ দিলে আমরা এই কোণ পেয়ে যাব, কোণ সিইডি বা ডিসি, কোণ ডিইসি এ লিখব কোণ ডিইসি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি মাইনাস 5 5 10 শূন্য হাতে গেলে 1 আর 120 ডিগ্রি বাদ দিলে 60 ডিগ্রি। তাহলে কোণ ডিইসি সমান কত? 60 ডিগ্রি। তাহলে এখানে আমরা অ্যান্সার লিখছি কোণ ডিইসি ইকুয়াল টু 60 ডিগ্রি, আর কোণ হচ্ছে ডিসিই, কোণ ডিসিই
ইকুয়াল টু 45 ডিগ্রি, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, আমি আবার বলছি, দেখো এই কোণটা দেওয়া আছে 45, এই কোণ 45 ডিগ্রি হলে এই কোণ 45 ডিগ্রি হবে। এবার দেখো এই কোণটা দেওয়া আছে 150 ডিগ্রি, এবার প্রবৃদ্ধ এই কোণটা হবে যে 360 ডিগ্রি থেকে 150 ডিগ্রি বাদ দিলে 210 ডিগ্রি, এই কোণটা হবে 210 ডিগ্রি। এটা 210 ডিগ্রি হলে তার অর্ধেক এটা হবে, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে এটা অর্ধেক হবে, যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণ অর্ধেক, তাহলে এটা হবে 105 ডিগ্রি। এটা 105 ডিগ্রি হলে এটা হবে 75 ডিগ্রি, টোটাল মিলে 180 ডিগ্রি, 75 ডিগ্রি, এটা 75, এটা 45, তার মানে হচ্ছে 120 ডিগ্রি। তাহলে 180 থেকে 120 বাদ দিলে এটা হবে হচ্ছে 60 ডিগ্রি, এই কোণটা হয়ে যাবে 60 ডিগ্রি। ঠিক আছে, খুব ভালো করে দেখবে। এবার দেখো 4-এর 6 নম্বর, দেখো ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে অঙ্কিত পি ও পিবি দুটি স্পর্শক। বলছে ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে পি ও পিবি দুটি স্পর্শক, পি এ ইকুয়াল টু 9 সেমি, এবং কোণ এপিবি 60 ডিগ্রি হলে বলছে এবি এর দৈর্ঘ্য কত, এবি এর দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে আমরা একটা বৃত্ত আঁকাচ্ছি, বৃত্ত বহিস্থ বিন্দু পি থেকে একটা স্পর্শক, এটা ও, এখানে হচ্ছে পি, ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে পি এ, এটা হচ্ছে পি বি, দুটো স্পর্শক, এখানে পি এ দেওয়া আছে 9 সেমি, এটা হচ্ছে 9 সেমি, তাহলে এটাও হবে 9 সেমি। বলছি এবি এর দৈর্ঘ্য হতে, এবি, এই এবি এর দৈর্ঘ্য বের করতে হবে, এবি এর দৈর্ঘ্য কত সেটা বের করতে হবে। আরেকটা দেওয়া আছে কোণ এপিবি, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। তার মানে এখানে দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে যে পি এ ইকুয়াল টু 9 সেমি, তাহলে পিবি ইকুয়াল টু 9 সেমি। আমরা কিন্তু জানি যে বৃত্তের বহিস্থ বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক রেখাংশ দুটি সমান, মানে এই দুটো কিন্তু সমান হবে, এটা 9 সেমি হলে এটাও হবে 9 সেমি। আমি আরও একবার বলছি যে কোনো বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরলরেখা দুটি পরস্পর সমান হবে, মানে পি এ ইকুয়াল টু পিবি, তাহলে পি এ যদি 9 সেমি হয় পিবি হবে 9 সেমি। কমপ্লিট। আর কি দেওয়া আছে, কোণ এ পি বি ইকুয়াল টু 60 ডিগ্রি। আচ্ছা এইবার দেখো এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এই দুটো কোণের যোগফল কিন্তু 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। আমরা একটু লিখে নিচ্ছি, কোণ পি এ বি প্লাস কোণ পি বি এ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান 120 ডিগ্রি। তাহলে এই দুটোর যোগফল কিন্তু 20 ডিগ্রি হবে, কিন্তু দুটা কোণই কিন্তু সমান, যেহেতু দুটা বাহু সমান আমরা লিখব কোণ পি এ বি ইকুয়াল টু কোণ পি বি এ ইকুয়াল টু 120 ডিগ্রি বাই 2 সমান 60 ডিগ্রি। এটা কিন্তু 60 ডিগ্রি হবে, যেহেতু পি এ ইকুয়াল টু পিবি, যেহেতু পি আর পিবি সমান, যেহেতু দুটা বাহু সমান তাহলে দুটা কোণ কিন্তু সমান হবে, তার মানে এই কোণটি হবে 60 ডিগ্রি, আবার এই কোণ হবে 60 ডিগ্রি। তাহলে কিন্তু এই এ বি পি ত্রিভুজ কিন্তু একটা সমবাহু ত্রিভুজ, অতএব ত্রিভুজ পি এ বি একটি সমবাহু ত্রিভুজ যার তিনটা বাহু সমান, সমবাহু ত্রিভুজ।
তাহলে এটা কিন্তু একটা সমবাহু ত্রিভুজ হলো, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। অতএব কিন্তু এখানে কিন্তু PA ইকুয়াল টু PB ইকুয়াল টু কিন্তু AB, এখানে কিন্তু তিনটা বাহু কিন্তু সমান হবে, সমান সমান হচ্ছে 9 সেমি। এখানে কিন্তু যেহেতু তিনটা কোণ সমান, তাহলে তিনটা বাহু সমান হবে, মানে PA ইকুয়াল টু PB ইকুয়াল টু AB। অতএব AB ইকুয়াল টু 9 সেমি, AB সমান 9 সেমি অ্যান্সার। তাহলে এবির মান হবে 9 সেমি। আমরা কিন্তু জানি যে বৃত্তের বহিস্থ বিন্দু থেকে যে দুটি স্পর্শ অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক রেখাংশ দুটি সমান, মানে এই দুটা কিন্তু স্পর্শক সমান হবে। এটা 9 হলে এটাও 9 হবে, ঠিক আছে, এটা 60 ডিগ্রি, তাহলে এই দুটার যোগফল হচ্ছে 120 ডিগ্রি। 180 ডিগ্রি মানে 60 ডিগ্রি, 120 ডিগ্রি। কিন্তু যেহেতু দুটা বাহু সমান, তাহলে দুটা কোণ সমান হবে, তাহলে এক একটা হবে 60 ডিগ্রি 60 ডিগ্রি, তাহলে তিনটা কোণই কিন্তু সমান, তার মানে তিনটা বাহু সমান, মানে এটা 9 সেমি, এটাও 9 সেমি, তার মানে এটাও 9 সেমি, তাহলে এই বাহুটাও হয়ে যাবে কিন্তু 9 সেমি, ঠিক আছে। তার মানে PA ইকুয়াল টু PB ইকুয়াল টু AB সমান সমান 9 সেমি, অতএব AB ইকুয়াল টু 9 সেমি। ঠিক আছে, তোমরা কিন্তু যদি দেখে ভালো লাগে তোমরা কিন্তু লাইক করবে, সাবস্ক্রাইব করবে, ঠিক আছে, তোমাদের জানাশোনা বন্ধুদেরকে শেয়ার করবে। থ্যাংক ইউ, গুড নাইট।